আমাদের আলোচনার বিষয় আজ ত্রিপুরার রাজনীতি নিয়ে, এবং সেখানে দেখা দিয়েছে একদিকে যখন একেবারে জোটেই একেবারে একটা কোন্দল, অন্যদিকে কিন্তু বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দলের ছবি উঠে আসছে। আমি এই মুহূর্তে চলে যাব, বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে, রেবতী বাবুর কাছে চলে যাব। বিজেপির প্রাক্তন সাংসদ রয়েছেন। রেবতী বাবু, এই একটি বিষয় আপনাকে জিজ্ঞেস করা রয়েছে। এই মুহূর্তে যে লক্ষণীয় বিষয় হচ্ছে ত্রিপুরা রাজনীতিতে, সেটি হচ্ছে বিজেপিতে কোথাও না কোথাও একটা গোষ্ঠী কোন্দলের ছবি উঠে আসছে। আপনাকে বলে রাখি যে একদিকে যখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার, এবং অন্যদিকে অন্য একটি দলে রয়েছেন তোফাজ্জল, বিধায়ক তোফাজ্জল, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। কেন বলছি এই কথাটা? কারণ কিছুদিন আগে তোফাজ্জল বাবু কিন্তু একটি জনসভা থেকে একেবারে কটাক্ষ করেছেন প্রতিমা ভৌমিক এবং সাংসদ বিপ্লব কুমার দেবের দিকে, অন্যদিকে আবার রাজীব ভট্টাচার্যের প্রশংসা করেছেন। অর্থাৎ বিজেপি দলে যেন একটা ভাঙন সৃষ্টি হচ্ছে, এমনই ছবি উঠে আসছে। 2028 বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগেই কি বলবেন আপনাদের দলের এই অবস্থা কেন? এই উদাহরণ দিয়ে আপনি বলতে পারবেন না যে আমাদের দলের মধ্যে কুন্দল আছে। আমি বলবো তোফাজ্জল বাবু উনি যে বক্তব্য রাখতে গিয়ে উপস্থাপনা ওনার হয়তোবা সুন্দরভাবে উনি দিতে পারেননি। দেখুন, আমিও সাংসদ ছিলাম, 30টা বিধানসভা নিয়ে আমার পূর্ব ত্রিপুরা, 30টা নিয়ে পশ্চিম ত্রিপুরা। তো আমাদের এমএলএরা কি করেন, নিজের সাংসদদের কাছ থেকে সবাই একটু বেশি ফান্ড পেতে চায়, আর আমাদের ফান্ড খুব লিমিটেড। তো যার কারণে সবাই আশা করে, কিন্তু যখন পায় না তখন অনেক সময় এটা নিয়ে আমাদের মধ্যেও আলোচনা হয় যে কিন্তু তার জন্য জনসভায় একেবারে ফলাও করে নিজেদের দলের সাংসদ বিধায়কদের বিষয় বলবেন। সেটাই বলছি উনি উপস্থাপনের সময় হয়তোবা সেটা বুঝতে পারেননি, এবং এখন দলের তরফ থেকে উনি যে এভাবে করেছেন, উনি এখন রিপ্লাই করবেন। আমি মনে করি উনি উপস্থাপনের ক্ষেত্রে তার একটু ত্রুটি হয়েছে, যে এভাবে জনসমক্ষে না বলে অন্যভাবে বলা, একজনকে প্রশংসা করতে গিয়ে আরেকজনকে করা হয়েছে, কিন্তু সেটা তিনি উইলিংলি বা ইচ্ছাকৃতভাবে করেননি, এবং দলের মধ্যে কোনো কুন্দলও নেই। এটা নিয়ে কুন্দলের কোনো প্রমাণ পাওয়া যাবে না, এটা তার প্রমাণ করে না। আরও একটি বিষয়, সুধাংশু দাসের প্রসঙ্গ যদি আনি, মন্ত্রী সুধাংশু দাসও কিন্তু একেবারে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন রাজ্যের বিজেপি সরকারের যত জনপ্রতিনিধি আছেন তাদের ঠিকাদাররা বরাত পেতে অর্থ দিয়ে থাকেন, অর্থাৎ কাটমানির অভিযোগ করেছেন। সেটা কতদূর সত্য? সুধাংশু বাবু ওনার বক্তব্য উনি রেখেছেন, আপনারা সবাই শুনেছেন, আমি তার উপরে কি বলবো। এবং উনি পরিষ্কার করেই বলেছেন, একবার নয় কয়েকবার বলেছেন। তো আজকে সবটাই পরিষ্কার, তো আমরা সবাই জানি এখন ওনার বক্তব্য কি। আমি রঘুনাথ বাবুর কাছে যাবো। রঘুনাথ বাবু, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য? রেবতীর মতো ছেলেরা এগুলোই নেয় না, আর সুধাংশুর মতো 2 নম্বরই, তাওয়াজ্জুলের মতো গুরুজোর, বাকি নাম বললাম না, রেবতী জানে কারা কারা নেয়, আমিও জানি। গুগল পে কোথায় হয়, এনএফটি কোথায় হয়, আরটিজিএস কোথায় হয়, সময়ে প্রকাশ করা হবে। অর্থাৎ দলের মধ্যে এই ধরনের নেতা মন্ত্রীরা রয়েছেন যারা কাটমানির আশ্রয়ে চলছেন। সেক্ষেত্রে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এতদিন হয়ে গেল জেনেও? সরকার তো বিজেপি সরকার। এখন যদি রেবতী চিফ মিনিস্টার থাকতো বা রেবতী দলের সভাপতি থাকতো, ব্যবস্থা নিত না। দল তো সেটা জানে, যেমনটাই রেবতী বাবু বলছেন, হয়তো দেখুন এক দুজন আছে দলে, আপনিও বললেন, সে জায়গায় দাঁড়িয়ে যদি অভিযোগ করতেই পারে। হ্যাঁ, এক দুজন না, কিছু বলছি না। আমি রঘুনাথ বাবুর কথা পরিষ্কার শুনতে পাইনি। দল চালান ত্রিপুরা রাজ্যে, ওনার আগে আজ থেকে 10 বছর আগে কি বাড়ি ছিল রেবতীও জানে, এখন কত বড় বাড়ি হয়েছে, বাকিটা বললাম না কিছু। তাহলে এর বিরুদ্ধে সরকার তো প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? মানে নিজেদের মানে যেহেতু রেবতী বাবু, তাহলে আপনাদের দল যেহেতু আপনারা ক্ষমতা রয়েছেন, তার জন্যই কি যারা কাটমানি নিচ্ছেন তারা বেঁচে যাচ্ছেন? দেখুন, কাটমানি নিচ্ছে এটা প্রমাণ কি? আমরা সব সময় তার বিরুদ্ধে, মন্ত্রী যেটা বলেছে তারপরেও উনি আবার পরিষ্কার করেছেন, তো সেটা ক্লিয়ারিফিকেশন উনি দিয়েছেন। উনি সেই কথা বলতে চাননি, সেটা উনি বলেছেন পরবর্তীকালে। এবং আমরা বিশ্বাস করি আমাদের সরকারের সময়
প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরে প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছিলেন না খাউঙ্গা না খানি দুঙ্গা, এবং আজকে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা সহ দুর্নীতি সব অনেক কিছু কমেছে, সেটা অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকারকে আমাদের তার দিতে হয়, বেশ। ক্রেডিট দিতে হয়। বেশ, এবং, আমি একটু বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্বজিৎ বাবু, এই যে বিষয়গুলো উঠে আসছে এই মুহূর্তে 2028-এ বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে বিজেপিতে যে একটা ছবি উঠে আসছে, গোষ্ঠী কোন্দলের ছবি বলবো, কারণ একের পর এক অভিযোগ তোলা হচ্ছে একজনের প্রতি, কখনো মন্ত্রী, কখনো বিধায়ক, কখনো সাংসদ। সে জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে? একটা কথা আমি বলি, প্রথমে আমি এই যে জনজাতি বাঙালি যে বিষয়টা নিয়ে, এটা নিয়ে একটা মিনিট বলে তারপর আমি আপনার প্রশ্নে যাচ্ছি। বেশ। প্রশ্নটা এখানে আমি আবারও বলবো, সামনে এডিসি ইলেকশন হতে পারে, এই ইলেকশনে কারো কোনো পলিটিক্যাল পার্টির কোনো স্ট্যান্ডে গেইন বা লসের জন্য এই বন্ধ হতে পারে, বা এডিসি এলাকায় বিভিন্ন রকমের যেরকম ইস্যুগুলো উঠে আসছে, পাবলিকের জেনারেল পারসেপশন হচ্ছে এটা ঠিক হচ্ছে না, মানুষ একটু আতঙ্কিত, দাঙ্গার কথা মনে আসছে। আচ্ছা। তাই, এবং নর্থ ইস্ট বেসিক্যালি আমরা যেটা ধরুন না কিছুদিন আগে মণিপুরে দেখেছি, নর্থ ইস্টে অনেক কিছু ইস্যু আছে এখানে, ইনক্লুডিং কনভার্সন, সব মিলিয়ে এতটুকু বলবো এখানে কিছু ফোর্স, গভর্নমেন্ট ফোর্স এখানে কাজ করছে। গভর্নমেন্টকে অত্যন্ত সতর্ক থাকার দরকার আছে, এবং কোন রকম কঠিন স্টেপ দাঙ্গা পর্যায়ে যাতে না আসে, কঠিন স্টেপ নিতে গভর্নমেন্টকে দ্বিধা করলে চলবে না। এটা জেনারেল পাবলিকের, এটা হচ্ছে এক্সপেকটেশন ফ্রম দ্য গভর্নমেন্ট। ভালোই সরকার করো, তোমরা চালাও, ভালো চালাও, ঠিক আছে, কিন্তু এইসব যাতে পাবলিকের ইন্টারেস্ট হ্যাম্পার হয়, দেশের অগ্রগতি হ্যাম্পার হয়, এরকম কোন স্টেপ নিলে গভর্নমেন্ট মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, এটা আমি বলবো। আর বিজেপির ব্যাপারে যেটা বলছেন, এটা আমি একটা জিনিস বিজেপিকে অবশ্যই বলবো, আপনারা একটা আগরতলা স্মার্ট সিটির কাজ হয়েছে, কেমন হয়েছে পাবলিক বলবে, আবার উদয়পুর মাতাবাড়ির কাজ নিয়ে সবাই খুব উচ্চ প্রশংসা করছে, খুব সুন্দর হয়েছে সবকিছু, বা এরকম অনেক কিছু কাজ আছে যেগুলো ধরুন অনলাইন ডিজিটাল ফরম্যাটে পেমেন্ট হয়েছে, ডিরেক্ট পেমেন্ট ট্রান্সফার হয়েছে, যেমন ধরুন না আপনার কিছু কাজ আছে, ঘর বলুন বা টয়লেট বলুন, এরকম কিছু কাজ আছে, এগুলো খুব ভালো কাজ। আবার যে কাজগুলো, অনেক কিছু কাজ আছে যেগুলো কোয়ালিটি বা আপনার অ্যাক্টিভিটি নিয়ে অনেক কিছু, বিশেষ করে ওদের দলের ভিতরে হয়তো কোন দলগুলো কেন আসছে, একদম পাবলিকের পারসেপশন কি গভর্নমেন্টের বিষয়ে, এরকম একটা বিজেপির এখন একটা সার্ভে করা উচিত যে হোয়াট পাবলিক থিংস অ্যাবাউট দ্য গভর্নমেন্ট। এবার কাজ কিন্তু প্রচুর হচ্ছে, কিন্তু বা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ঢেলে ফান্ড দিচ্ছে, তাহলে কোথায় সরকার চালানোতে কি কোনো ঠিকঠাক আছে কিনা, না থাকলে কোথায় পরিবর্তন দরকার, এই জিনিসটা সরকারের বিশেষভাবে বিবেচনা করার দরকার, এখন একদম রাইট টাইম, না হলে হয়তো সরকারকে পরে এর জন্য আফসোস করতে হতে পারে। একদমই। একদিকে যখন তিপ্রামতা একেবারে সরকারের জোট ভাগার মুখে রয়েছে, একেবারে সমর্থন প্রত্যাহারের একেবারে হুমকি দিচ্ছে, পাশাপাশি এই বিজেপিতে যে গোষ্ঠী কন্দল, কোথাও না কোথাও কিন্তু 2028-এ গিয়ে একটা চাপের মুখে পড়ার একটা সম্ভাবনা রয়েছে বিজেপি। আমার একটা বিশ্বজিৎদার কাছে কোশ্চেন আছে। হ্যালো, হ্যাঁ বলুন রঘুনাথ বাবু, বলুন। বিশ্বজিৎদার কাছে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। বিশ্বজিৎদা যদি বেকার চাকরি না পায়, কাজ না পায়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, তারা যদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়, তাহলে কি জেন2, নেপাল, বাংলাদেশ এগুলো দেখানো কি ঠিক? প্লিজ দাদা। রঘুনাথ বাবুর কথাটা শোনা যাচ্ছে না আমার এখান থেকে। রঘুনাথ বাবু আবারও প্রশ্নটা করুন একটু জোরে করে। আমাকে আপনি বলে দিন। শিক্ষিত যুবক আছে হ্যাঁ, যারা কাজ করতে চায় বা চায়, এদের কোনো ইনকামের ব্যবস্থা নেই, এরা একটা ইঞ্জিনিয়ার বা তোমার গ্রাজুয়েট ছেলে যখন 300-400 টাকার কাজ করছে, একটা নেগেটিভ একটা নিয়ে যখন গভর্নমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়, সেটা হতে পারে বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, এদেরকে আমরা দেশদ্রোহী বা নেপালের জেন2 জেনজি বা জেন2 বা বাংলাদেশের শ্রীলঙ্কার এগুলো বলতে পারি? বিশেষজ্ঞরা তো এটা বলার চেষ্টা করছে না
বিশ্বজিৎবাবু শুনতে পেলেন না? আমি বলবো হ্যাঁ, আপনি যারা একটু বেকার বলে যুবক দিন। যুবতীরা রয়েছেন, যারা প্রোটেস্ট করছেন, যারা প্রতিবাদ করছেন, তাদেরকে কি ওই ক্যাটাগরিতে রাখা যায় যে না, খুব না, না, নেপালের না, না। পরিস্থিতি হয়েছে বা না 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 ওই কোনো ব্যাপারই আসছে না জেন- এখানে। আমি আমি এটাকে পরিষ্কার করে দিতে চাই। জিনিসটা হচ্ছে কি, জেনুইন গ্রাউন্ডে সরকারের পলিসিগতভাবে ম্যাক্সিমাম বেকার যাতে চাকরি পায় এটার জন্য দেখা উচিত। এটার জন্য সরকারকে প্রয়োজনে পলিসি রিভিউ করা দরকার আছে। অনেক কিছু করা যেতে পারে, আমার মনে হয় যতটুকু করা যেতে পারে ততটুকু সরকার করতে পারছে না, কিন্তু ফান্ড আছে। হয়তো এখানে পলিসি মেকিং জায়গাগুলোতে প্রবলেম আছে, বেশ কিন্তু একটা বেকার আমাদের এখানের মানুষের হাতে। সোজা কথা হচ্ছে কোনো একটা গভর্নমেন্টের যে ফান্ড ইউটিলাইজ হয়, এই ফান্ডের যাতে ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি, সে জনজাতি হোক, বাঙালি হোক, যাই হোক, বেকার হোক, ম্যাক্সিমাম বেনিফিশিয়ারির হাতে যাতে ম্যাক্সিমাম জনগণ যাতে বেনিফিটেড হয়, এই বেশ। জিনিসটা দেখা সরকারের একদমই বিশেষ সরকারকে দরকার। যথেষ্ট হ্যাঁ। সচেতন হওয়ার প্রয়োজন হয়ে গেছে। বিজেপি সরকার রয়েছে ত্রিপুরা, হ্যাঁ। সে জায়গায় দাঁড়িয়ে জোটও রয়েছে ত্রিপুরা মতো, সে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেককে মিলে যদি আমরা প্রত্যেকটি সমস্যার সমাধান করতে পারি, তাহলে আগামী দিনেও জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সাহায্য করতে যদি সরকার এগিয়ে আসে, তাহলে সব দিক থেকে মঙ্গল হবে এবং রাজ্যেরও উন্নয়ন সম্ভব হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন ত্রিপুরা মতো বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিজেপি প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং বুদ্ধিজীবী বিশ্বজিৎ চক্রবর্তী এবং আইনজীবী তথা বুদ্ধিজীবী রঘুনাথ মুখার্জি, প্রত্যেককে আমাদের এই আলোচনা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সব কথা এখানে শেষ করছি, ধন্যবাদ।